রাতের শেষ প্রহরে ঘড়ির কাঁটা ভোর 4টার দিকে। ধরণীতে আজান পড়তে আরও অল্প সময় বাকি। মাত্র মুক্তার গায়ের হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে শুলো গাদাগেদি করে। আজ বিয়ে বলে কথা, তাই বাড়ির বড়দের চোখে ঘুম নেই। আরিফ সহ তার বাবা চাচারা সবাই বিয়ে বাড়ির খাবার দিকটা সামলাচ্ছে। গরু জবাই থেকে শুরু করে বাবুর্চির কাজের পরিশোধ করছে এক একজন। বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে যাচ্ছে একটু আরামের জন্যে। রুম অল্প সংখ্যক হওয়ায় মানুষের সংখ্যা বেশি। প্রত্যেকটা রুমে মেহমানরা গ্যাদাগেদি করে শুয়ে। মায়া আর জুয়ের রুমে ওদের দুজন ছাড়া আরও 5 সদস্য উপস্থিত। বাকি 5 জন মায়া আর জুয়ের স্কুল ফ্রেন্ড। 7 সদস্যের মেয়েরা এলোমেলোভাবে রুমের খাটে আর নিচে জায়গা করে শুলো। মায়ার জায়গা হলো নিচে। জুই ক্লান্তিতে আজ আর ফোনের খোঁজ করল না, বরং অনেকটা অভিমান নিয়ে ফোনে কথা না বলে শুয়ে পড়েছে খাটের এক পাশে। আজ জুয়ের ফোনে কথা না বলার কারণটাই হলো রাদীপ বিয়ে বাড়িতে উপস্থিত থেকেও জুয়ের সঙ্গে দেখা করেনি। সেজন্য জুই অভিমানী অভিযোগ তুলে ফোন আলাপ না করে ঘুমিয়ে পড়েছে। মায়া মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো। ডিম লাইটের আলোয় দেখল বান্ধবীদের রুমে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকতে। মায়া মাথায় তোয়ালে পেঁচিয়ে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গেল। রুমের নিচে শোয়ার জায়গা করায় মায়া অন্ধকারে হাঁটতে একটু অসুবিধাও হলো বটে। মায়ার সাথে নিচে সুমি আর মাইশা শুয়ে বাকি 4 জন আড়াআড়িভাবে জুয়ের সাথে খাটে গ্যাদাগেদি করে ঘুমিয়ে। মায়া ড্রেসিং টেবিলের উপর থেকে গায়ের ওড়নাটার সাথে ফোনটাও হাতে নিল চার্জার থেকে খুলে। মাথায় পেঁচিয়ে রাখা তোয়ালেটা খুলতে খুলতে আবছায়া অন্ধকারে হাঁটল রুমের বারান্দার দিকে। তোয়ালেটা বারান্দায় একপাশে মেলে দিয়ে ভেজা চুল পিঠে ছড়িয়ে ফোন নিয়ে বসলো বেতের মোড়ায়। ফোনের ডায়াল নাম্বারটা ফটাফট হৃদের মুখস্থ নাম্বারটা টাইপিং করে কল মিলিয়ে কানে ধরল। ভোর 4টার দিকে হৃদ মায়ের কল রিসিভ করবে কিনা তা না জেনেই কল দিল মায়া। তবে মায়ের বিশ্বাস আজ মায়ের কলটা রিসিভ হবে। আজ হৃদ মায়ের প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না। মায়া জানে এত রাতে হয়তো হৃদ ঘুমিয়ে আছে, কিন্তু মায়ার ভিতরকার অস্থির ছটফটে সে ঘুমোতে পারছে না বলে হৃদকে কল দিয়ে বসলো। যবে থেকে মায়া বুঝতে পেরেছে হৃদ মায়ার নিখোঁজ স্বামী হয়, তখন থেকে মায়া ব্যাকুল হয়ে আছে হৃদের সাথে একটু কথা বলবে বলে। এমন না মায়া হৃদকে বলে দিবে যে সে হৃদকে চিনতে পেরেছে স্বামী স্বরূপ। মায়া এমন কিছুই করবে না। হৃদকে ভুলেও জানতে দিবে না যে মায়া সবটা জেনে গেছে। বরং মায়া সেই আগের মতোই অজানা অচেনা একজন হয়ে থাকবে আর হৃদকে জ্বালাবে। এই লোক মায়াকে কম হেনস্থা করেনি। সবটা জেনেও চুপচাপ অজানা হয়ে বসেছিল। মায়াকে সাহায্য করার নাম করে নাকে দড়ি দিয়ে ঘুমিয়েছে। এবার মায়াও হৃদকে হেনস্থ করবে, তবে অন্যভাবে। হৃদ মায়াকে শারীরিকভাবে কষ্ট দিত আর মায়া হৃদকে মানসিক কষ্ট দিবে। এই লোকের কলিজা চালিয়ে পুড়িয়ে ছাই না করলে মায়ার নামও মায়া না। এই লোকের জন্য মায়া কি না করলো। শেষ পর্যন্ত সে স্বামীর খোঁজ করতে গিয়ে লোকের পায়ে পর্যন্ত পড়ল। অথচ মায়ার স্বামী সে নিজেই ছিল। মায়ার অস্থির ছটফট দেখে পৈশাচিক আনন্দ নিয়েছে। এবার মায়াও ছেড়ে দিবে না, সহজে ধরা দিবে না এই লোককে। মায়া কিছুই জানে না, অজানা হওয়ার ভান ধরে এই লোকের কলিজা ছিঁড়ে খাবে। পরকীয়া প্রস্তাব দেয় না মায়াকে, ঠিক আছে। মায়াও এই লোককে বুঝাবে যে পরকীয়া কাকে বলে। মায়া বেতের মোড়ায় পা ঝুলিয়ে বসলো। দুপা দোলাতে দোলাতে পরপর হৃদকে কল দিল। প্রথমবার কলটা রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই হলো। মায়া কিছু বলার আগে ওপাশ থেকে মিষ্টি স্বরের একটা মেয়ের সালাম ভেসে আসলো। মায়ার বুকটা মুহূর্তেই ধুপ করে উঠল। হৃদের ফোনে মেয়েলি কণ্ঠ শুনে থমকে বসলো। অজানা ভয়ে বুক ভারী হলো। উৎফুল্লতা দোলানো পা দুটো থেমে গেল। কান খাড়া হলো, দৃষ্টি কুচকে আসলো। মায়ের নিশ্চুপতা বুঝে ফোনের ওপাশ থেকে আবারও মিষ্টি কণ্ঠের স্বর ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে শুনতে পাচ্ছেন? মায়ার কুচকানো ভ্রু সোজা হলো। এত রাতে হৃদের ফোন কার কাছে হতে পারে ভেবেই তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করে বলল, আপনি কে? আমি শশী। আপনি কে মিস? শশীর পরিচয় পেয়ে মায়ার বুক ভারী হলো। অজানা কণ্ঠে কথা আটকে আসলো, ঠোঁট কাঁপলো কান্নায়। শশীর সাথে হৃদের সম্পর্কের কথা মায়া আগেও অনেকবার শুনেছিল, কিন্তু তখন মায়া তেমন একটা পাত্তা দেয়নি এই বিষয়ে। কারণ মায়া তখন জানতো না হৃদ খান মায়া নিখোঁজ হওয়া স্বামী হয়। সেটা মায়ার আজ খান বাড়িতে যাওয়া অবধি চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক, কিন্তু এখন সেই একই চিন্তা করতে গেলে মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় মনে হয়। মায়া এখন আর তেমন কিছুই চায় না। মায়া নিজের স্বামীকে না দেখে এতই ভালোবেসেছিল যে সামনে হৃদ খান হোক আর যেই হোক না কেন, মায়া সাদরে নিজের স্বামী হিসেবে সেই মানুষটাকে গ্রহণ করত। কিন্তু তাই বলে মায়ার কোনো দুশ্চরিত্রের মানুষকে স্বামী হিসেবে মানবে না কখনোই।
এখন ভোর 4টার দিকে। এত রাতে হৃদের ফোন শশীর কাছে, মানে শশীও হৃদের সাথে আছে। দুজন একত্রে কি করছে? আচ্ছা, দুজন কি একই রুমে? দুজনের সম্পর্ক কি এতটা ডিপ হয়ে গেছে? মায়া কি দুজনের মাঝে চলে আসলো? মায়ার ধ্যান আবারও ভাঙল শশীর মিষ্টি স্বরের কথায়। শশী সে আগের ন্যায় মায়ার উদ্দেশ্যে বলল, হ্যালো মিস, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু। কাকে চাই আপনার? কোথায় উনি? শশী এই সন্দিহান গলায় জিজ্ঞাসা করে। উনি কে? ফোনটা যার সে কোথায়? জি, সে রুমে। কিন্তু আপনি কে? ওনার ফোন আপনার কাছে কেন আপু? হ্যাঁ, কিন্তু আপনি কে? ফোনের নামটা সেভ আছে আপু, সেখান থেকে দেখে নিন। ফোনে বেয়াদব বউ নামে নাম্বার সেভ, কিন্তু হৃদ খানের তো বিয়ে হয়নি, আমি তার ফিয়ন্সি। তাহলে আপনি কে? আপনি ফিয়ন্সে? হ্যাঁ, কিন্তু টুট টুট করে মায়ার কলটা কেটে গেল। শশীর বাকি কথাগুলো শোনার আগে মায়া কলটা কেটে দিয়েছে। শশী সত্যি বলছে, মায়া জানে হৃদ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খানবাড়িতে কথা বলতে শুনেছে। তখন মায়ার এত গায়ে লাগেনি বিষয়টা, কিন্তু এখন বুক কাঁপছে এই একই কথাটা শুনতে। হাহাকার করে জ্বলছে মায়ার মন। মায়ার হঠাৎ করে যেন কিছুই ভালো লাগছে না। অসহ্য তেতোয় ভরে উঠল মন। হাতের ফোনটা ঠাস করে ফেললো পাশের চেয়ারটায়। মাথা ঝুঁকে দুহাতে মুখ ঢেকে নিঃশব্দে ফুপিয়ে উঠল। আর তাতে মায়ার ভেজা চুল পিঠ গলিয়ে পড়ল ফ্লোরে। চুলের সিক্ত পানিতে ফ্লোর স্যাঁতস্যাঁতে ভেজা হলেও মায়া সেদিকে লক্ষ্য করল না। নিজেকে শুধু তৃতীয় পক্ষ মনে হলো। দুটো মানুষের সম্পর্কে সে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে এমন, যার কোনো মূল্য নেই। একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয়, যাকে মানুষ তুচ্ছ মনে করে দিন শেষে উপড়ে ফেলে অপ্রয়োজনীয় জিনিসের মতন। মায়া নিজেকে শুধু তাই মনে হলো হৃদ আর শশীর সম্পর্কে। হবে না কেন? এই ভোরে শশীর হাতে হৃদের ফোনটা থাকা মানে দুজন এই রাত্র পর্যন্ত একত্রে আছে। মায়া কি কোনো ভুল পথে পা বাড়ালো? হৃদ খান কি দুই নৌকায় পা দেওয়া মানুষ? বউ রাখবে আবার গার্লফ্রেন্ড চালাবে? মায়া তো স্বেচ্ছায় হৃদ খানের মতন মানুষের সাথে জড়াতে চায়নি, কিন্তু মায়ার ভাগ্য মায়াকে বাজেভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে। মায়া এখন কি করবে? হৃদ খান যদি শশীকে বিয়ে করতে চায় তাহলে মায়ার কোনো ক্ষমতা নেই সেটা ঠেকানোর। তাছাড়া দেখা গেল হৃদ খানের সঙ্গে শশীর মতন পারফেক্ট কাউকেই মানায়। শশীর পড়াশোনায় ওয়েল এডুকেটেড, দেখতেও মায়ার থেকে উঁচা লম্বা আর সুন্দর। হৃদের হাইটের সাথে যায়। সবচেয়ে বড় কথা, মায়া মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে। শশীর মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে। হৃদ খানের বংশ স্ট্যাটাস সাথে শশীর মতন কাউকে মানায়, মায়াকে নয়। মায়া শুধু শুধু এমন মরিচিকার পিছনে ছুটে নিজের আত্মসম্মান খোয়াচ্ছে। মায়াকে কখনো হৃদ খানের বড়লোকি পরিবার মেনে নেবে না। তারা শশীকে হৃদের বউ হিসেবে খানবাড়িতে চায়। মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এর বেশি কিছু নয়। যতই হৃদ খান মায়ার প্রতি আগ্রহ দেখাক না কেন, শশীর সাথে যে হৃদের একটা সম্পর্ক আছে সেটা তো মিথ্যা নয়। এই সম্পর্কের কথা সবাই জানে, এমনকি হৃদ নিজেও কখনো অস্বীকার করেনি শশীর সাথে এই সম্পর্কটা নিয়ে। এমনটাও তো হতে পারে হৃদ মায়াকে বউ হিসাবে চেনার পর মায়ের প্রতি ইন্টারেস্ট ফিল করায় শশীর সাথে চিট করছে। সে আসলে দুই নারীতে আসক্ত। এখন মায়ের উচিত না হৃদ খান থেকে নিজেকে দূরে রাখা? অবশ্যই উচিত। যে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটায়, সেই লোক আর যাই হোক না কেন সে মায়ার স্বামী হতে পারে না। মায়া জীবনে সে সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন কোনো লোককে গ্রহণ করবে না যে শরীরের তাড়নায় অন্য নারীকে ছুঁয়ে দেয়। দরকার হলে মায়া নিজে জান দেবে, তারপরেও নাম দিবে না। সে এই হৃদ খানকে কখনো গ্রহণ করবে না যদি শশীর সাথে হৃদের রাত কাটানোর বিষয়টা সত্যি হয়। বিয়ে বাড়িতে এত এত হইচইয়ের মধ্যেও মায়া চুপচাপ। বিয়েতে মায়ের মধ্যে খুব বেশি উৎফুল্লতা দেখা না গেলেও একদমই নীরবতা দেখা যায়নি। সবার মতোই সেও বোনের বিয়েতে সাজগোজ করলো। সুন্দর দেখতে একটা পাকিস্তানি জামা পরলো সাদার মধ্যে। জুইও সেম তাই পরলো। মায়া মাথায় হিজাব করতে গিয়েও করলো না হৃদের কথা মনে করে। হৃদের তো শশীর সাথে সম্পর্ক আছে, তাহলে মায়া কেন হৃদের কথা মেনে হিজাব পরবে? পরবে না। মায়া অনেকটা জেদ ধরে হিজাব পরল না, বরং বিয়ের গেটে বরের সাথে হৃদকে দেখতে না পেয়ে আবারও হতাশ হলো। মায়া প্রথম থেকে জানতো হৃদ বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে আসবে না, হলো তাই। কিন্তু তারপরেও মায়ের অবুঝ মন হৃদের অনুপস্থিতিতে আরও বিষিয়ে গেল। গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা। দেখা গেল বরযাত্রীতে ফাহাদের সঙ্গে সকলেই উপস্থিত ছিল, এমনকি আয়ন, রাদীপ এই দুইজনও ছিল। তাহলে সবার সাথে হৃদ আসলে কি এমন হতো? এই হৃদের জন্য আসিফও কোথাও যেতে পারে না, নিজেও যায় না, আবার আসিফকেও যেতে দেয় না। মন খারাপে মায়া বউ ও বিদায়ের
সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেঁকে বসলো, যাবে না বলে। মায়া যাবে না বলে জুইও মানা করলো যেতে। এদিকে মায়ার মা জুইকে মুক্তার সঙ্গে যেতে আদেশ করলেও মায়াকে যেতে কড়াকড়িভাবে নিষেধ করলো। সামনে মায়ার বিয়ে, এই অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়া দৃষ্টিকটু দেখায় বলে তিনি যেতে নিষেধ করলো। কিন্তু জুই মায়াকে ছাড়া একা কোথাও যেতে নারাজ বলে বাধ্য হয়ে মায়াকে যেতে দিলেন তিনি। নাদিম অবশ্যই মায়ার যাওয়া নিয়ে তেমন আপত্তি জানায়নি, বরং সে নিজে থেকে মায়ার যাওয়া নিয়ে আরিফকে অনুরোধ করে জানায় মায়া ছোট মানুষ, বড় বোনের বিয়ের আনন্দ যেন মাটি না হয়, সেজন্য মায়াকে বরযাত্রীর সঙ্গে যেতে দিতে। নাদিমের পরিবার মায়ের বোনে শ্বশুরবাড়িতে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই, এটাও শিওর করে। মায়ের মন খারাপের উদাসীনতা আকাশসম হলো যখন দেখল মায়ের পাশের সিটে শশী বসেছে। মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসিভাবে ভদ্রতা দেখিয়ে মায়ের সঙ্গে কথা বলছে শশী। মায়া যতই শশীর সাথে কথা বলছে ততই যেন হতাশ হচ্ছে। মায়ের মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ার হতেই পারে না। কথাবার্তায় আচার ব্যবহারে যথেষ্ট ভদ্র। এই যে মায়া এত মন খারাপ করে বসে আছে, সেটা কিভাবে যেন শশী বুঝতে পেরেই মায়াকে হাসানোর চেষ্টা করছে। অথচ মায়া শশীকে কিভাবে বলবে যে সে আসলে শশীর জন্যেই মন খারাপ করে বসে আছে। মায়ার নিজেকে খুব ছোট মনে হলো। কষ্টে বুক ভারী করে তাকালো কোলের উপর শশীর ফর্সা হাতটার দিকে, কি সুন্দর জ্বলজ্বল করছে। মায়া শশীর হাতের সাথে নিজের হাতে তুলনা করলো। মায়ের হাতটা হলুদে ফর্সা বলে মায়ের মন কেমন অসন্তুষ্ট হলো। শশীর মতন সাদা ফর্সা হলেই তো মায়া শশী বরাবর হতে পারত। মন খারাপের সারাটা রাস্তা মায়া ঘুমের ভান ধরে শশীকে এড়াতে জুয়ের কাঁধে মাথা ফেলেছিল। কিন্তু শশী মায়ের কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে জুয়ের কাঁধ থেকে মায়ের মাথাটা নিজের কাঁধে নিল যাতে জুয়ের কষ্ট না হয়। শশীর এত ভালো আচরণে মায়া সত্যি সত্যি কেঁদে বসলো। ঘুমের মধ্যে ফুপানো শব্দে শশী তাড়াহুড়োয় মায়ের কাঁধ চেপে মুখ তুলে জিজ্ঞাসা করতে লাগলো মায়ের কি হয়েছে, কেন কান্না করছে সে। মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ের কান্নার বেগ আরও বাড়ল। মায়া কিভাবে বুঝাবে শশীকে যে ওকে দেখেই তো মায়ের কান্না পাচ্ছে। রাত 9টা পেরিয়ে 10টার ঘরে। ফাহাদের 3তলা বাড়িটা মেহমানে ঠাসা। বাড়ির বড়রা নিচতলায় মেহমানদের খাবারের তদারকিতে ব্যস্ত। মুক্তাকে বসানো হয়েছে ফাহাদের পাশের ঘরটায়। মায়া জুই এতক্ষণ মুক্তার সাথেই বসেছিল, কিন্তু মুক্তাকে এখন ফ্রেশ করাতে এসেছে ফাহাদের কাজিন ভাবিরা। সেজন্য মায়া আর জুই সেজুতির সঙ্গে দোতলায় ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো। মায়ার মন খারাপে জুইয়ের পাশে চেপে বসে। ফাহাদের বাসে এসেও মায়ার অবুঝ বোন হৃদের খোঁজ করছিল, কিন্তু আয়নের কাছে জানতে পারলো হৃদ বিয়ে বাড়িতে আসেনি, তার এসব পছন্দ না। মায়া যে ফাহাদের বাড়িতে আসলো তারপরেও তাকে একটাবার দেখতে আসলো না হৃদ। আসলে মায়া ঠিকই ভাবে হৃদ খান মায়াকে পছন্দই করে না। মায়ের মন খারাপের মধ্যেই সেজুতি ট্রুথ অর ডেয়ার খেলার আয়োজন করে বসলো। সোফার টেবিলের উপর বোতল রেখে তাতে সবাই গোল হয়ে বসলো। মায়া অবশ্য খেলতে চাইল না, কিন্তু সেজুতির মুখের উপর না করতে পারেনি বলে সেও চুপচাপ বসলো। খেলায় মায়া, জুই, সেজুতি, শ্রেয়া আর সেজুতির কয়েকজন কাজিন বোনদের মধ্যে চলল। একত্রে খেলা যখন জমে উঠল তখন মায়াও নিজের মন খারাপের দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠল। উৎফুল্লতা নিয়ে বোতল ঘুরিয়ে এক একজনকে ট্রুথ অর ডেয়ার দিল। শেষবার যখন জুই বোতল ঘোরালো তখনই দোতলার ঘরের দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো হৃদ, রাদীপ, আয়ন। মেয়েদের খেলার হইচয়ের মাঝে সবাই প্রথমে ছেলে 3জনকে তেমন লক্ষ্য না করলেও শেষে যখন বোতল ঘুরে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়ল তখনই মায়ার দৃষ্টি গেল হৃদের দিকে। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনার। হৃদ মায়ার উৎফুল্ল মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। মায়া হৃদের তীক্ষ্ণ নজরে হঠাৎই গাল ফুলালো। সেজুতি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড দিতে নিবে তখনই বাধা দিল মায়া। সেজুতি মায়াকে বাধা দিতে দেখে আপত্তি জানিয়ে বলল, আরে বোতলটা তো কারো দিকেই ঘুরে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? মায়া বোতলটার দিক অনুসরণ করে দরজার সামনে হৃদের দিকে এক পলক আর চোখে তাকিয়ে সেজুতিকে আঙ্গুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল, এখন তোমার ভাইয়ার টার্ন আপু। বোতল যার দিকে ঘুরেছে সে এখন উত্তর দিবে। মায়ার কথায় সবাই ঘাড় ঘুরে দরজার দিকে তাকালো। দরজার সম্মুখে আয়ন, রাদীপের মধ্যস্থে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠল। সেজুতি ভয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল, আরে এসব কি বলছো তুমি? হৃদ ভাই কি আমাদের সাথে খেলছে নাকি যে বোতল ঘুরলেই হলো? তুমি ছাড়ো এসব, আমি আবার নতুন করে বোতল ঘোরাচ্ছি। মায়া জেদি গলায় সেজুতি ইস্যু দিয়ে বলল। উনি উত্তর দেবে আপু। সেজুতি কিছু বলার আগে শ্রেয়া মায়ের হাত চেপে বাধা দিয়ে বলতে চাইল, মায়া তুই হৃদ ভাইকে এসবের মধ্যে টানিস না বই। হৃদ ভাই যেই রাগী মানুষ, তোকে। শ্রেয়ার কথার মাঝে মায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? মায়ার প্রশ্ন করার ধরনে প্রশ্ন কম, হৃদ থেকে কৈফিয়ত চাওয়া বেশি মনে হলো সবার।
উপস্থিত সবাই কেমন বিস্ময়ে মায়ার সাহসিকতার দিকে তাকিয়ে। শ্রেয়া তো ভেবেই নিয়েছে হৃদ মস্ত বড় একটা ধমক দিবে মায়াকে, অথচ মায়ের এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পরও পরিবেশ নীরব। হৃদ কিছুই বলল না মায়াকে। মায়া তখনও অস্থিরের ন্যায় উত্তরের আশায় হৃদের মুখের দিকে তাকিয়ে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলে 6 সেকেন্ডে মাথায় নীরবতা ভেঙে হৃদ সবাইকে অবাক করে দিয়ে মায়ের অদ্ভুত প্রশ্ন উত্তর দিয়ে ঠান্ডা গলায় বলল, রাতে আমি বাড়িতে ফিরে গিয়েছিলাম। কোন বাড়ি? নিজ বাড়িতে। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছেন? হ্যাঁ। সত্যি? হুম। আহা কি প্রেম। আয়ন হৃদের পাশে দাঁড়িয়ে হেসে বিড়বিড় করে কথাটা বলল। চতুর্হৃদ চট করে আয়নের কথাটা শুনে ভ্রু কুচকে তাকালো আয়নের দিকে। আয়ন হৃদের দৃষ্টি বুঝে ফের গাজালা ভাবে হাসলো। হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি ঘুরালো মায়ার দিকে। মায়া কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতন করেই ভদ্রভাবে উত্তর দিচ্ছে দেখে হতভম্ব হয়ে এক একজন হাঁ হয়ে গেল। একবার মায়ের দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদের জীবনে সে কাউকে কৈফিয়ত দিয়ে কথা বলেছে কিনা সন্দেহ, অথচ মায়া কৈফিয়ত নেওয়ার মতো করে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তরও দিচ্ছে। এর মাঝে মায়া আবারও কৈফিয়ত চাওয়ার মতো করে মিনমিন গলায় বলে, কাল রাতে ফোন করেছিল আপনার? আসিফের কাছে। মিথ্যা। মায়া আর কিছু বলবে পাশ থেকে আয়ন ফোরন কেটে মায়াকে শুধিয়ে বলল, হৃদের ফোনটা রাতে আমার কাছে ছিল, আছিফ দিয়েছিল, আমি শশীকে দিয়েছিলাম রাতে। হৃদকে ঘিরে মায়ার সকল ভুলগুলো মুহূর্তেই ঝরঝর করে ভাঙা কাচের ন্যায় ভেঙে গেল। মায়া সারাদিনের মন খারাপগুলো মুহূর্তেই শেষ হয়ে গেল। উজ্জ্বল আলোর ন্যায় চকচক করে উঠল মায়ার মুখশ্রী। ভুল ভেঙে যাওয়ার মুহূর্তে লাজুকতায় চট করে হেসে ফেলল মায়া। হৃদ দেখল মায়া মুহূর্তে পরিবর্তন হওয়া মুখটা, কিছু একটা আঁচও করে ফেলল সে। মায়া লাজুকলতায় সিটিয়ে ফের হৃদকে কিছু বলবে পাশ থেকে শ্রেয়া বিস্ময়ে টেবিলের নিচ থেকে মায়ের হাত চেপে বাধা দিয়ে বলল, বই এবার একটু থাম, আর আগাস না। হৃদ ভাইয়েরে তুই ট্রুথ অর ডেয়ার নিতে পর্যন্ত দিলি না, তার আগেই গোয়েন্দার মতো প্রশ্ন শুরু করে দিলি। আরে ভাই, ট্রুথ নিলেও তো মানুষের একটার বেশি প্রশ্ন করা যায় না, আর তুই তো আসামির মতো জেরা করা শুরু করে দিলি ভাইয়ের সাথে। বই একটু থাম, নয়তো আমার ভাই রাইগা যাবে। মায়া সত্যি সত্যি থেমে যায় আশেপাশে সবার হতবাক দৃষ্টি দেখে। সবাই যে এতক্ষণ হৃদ মায়াকে লক্ষ্য করছিল সেটা বুঝতে পেরে মায়া আরও লজ্জায় সিটিয়ে গেল। মায়ার ধ্যান ভাঙতে হাত বাড়িয়ে বোতলটা নিজের কাছে টানতে টানতে মিনমিন করে বলল, এবার আমি দেই। মায়ার বোতল রাউন্ডের মধ্যে হঠাৎ শশী আসলো ট্রেতে করে 3টা গ্লাসে করে পানি নিয়ে। আয়ান রাদিফের মতো করে হৃদকেও দেখলো সেই গ্লাসের পানি তুলে পান করতে। মুহূর্তেই মায়ার মন খারাপ হয়ে যায় মুখের অন্ধকার ছেয়ে। হৃদ খালি গ্লাসটা ট্রেতে রাখতে রাখতে মায়ের অন্ধকার মুখটা পরখ করে নিল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ক্লান্তিতে সবাই সকাল সকাল শুয়ে পড়েছে। মায়াদের থাকার ব্যবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমে সেজুতির সাথে। বিগত কয়েকদিনে বিয়ের ঝামেলায় সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল, তবে ঘুমিয়েছে কিনা জানা নেই। মায়া জুয়ের পাশ থেকে উঠে বসলো। ওড়নাটা গায়ে চাদরের মতন জড়িয়ে মাথায় কাপড় টানল, উদ্দেশ্য 3তলায় উকি মারবে। মায়া শুনেছে হৃদ 3তলায় থাকছে। মায়া সেজুতিকে দেখলো শুয়ে শুয়ে ফোন চালাতে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজুতিকে বলল, মায়া উপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে মেসেজ করেছে 3তলায় যেতে। দুজনে মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করে আবারও চলে আসবে মায়া। সেজুতি আর নিষেধ করলো না, মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়া দোতলার ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো। মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম, হয়তো সবাই শুয়ে পড়েছে, এজন্যে কম শব্দ পাচ্ছে মানুষের। মায়া আশেপাশের ফ্ল্যাটের দিকে তাকালো। সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো ভেতর থেকে, ধাক্কা দিলে খুলে যাবে। এমনত্ব অবস্থায় মায়া ভয় করলো 3তলায় যেতে। আবার শ্রেয়া 3তলায় আছে ভেবে মনে সাহস জুগিয়ে আস্তে ধীরে হেঁটে গেল উপরে। ঠিক একইভাবে 3তলার ফ্ল্যাটের দরজাগুলো ভেতর থেকে চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে তেমন কেউ নেই, সবাই যার যার মতো করে রুমে শুয়ে। মায়া জানে শ্রেয়া কোন রুমে শোয়। সেজুতির সাথে যখন মায়া উপরে এসেছিল তখন দেখেছিল শ্রেয়া কোন রুমে শুয়েছে। এমনকি এটাও জানে হৃদ কোন রুমটায় থাকছে। মায়া ভাবলো শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের সামনে একবার উকি মারবে, লোকটাকে যদি দেখা যায় সেই আশায়। ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজাটা ভিতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইল ভিতরে কে।
বেশ করে উকিঝুঁকি মেরেও যখন মায়া সুবিধা করতে পারল না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উকি মারতে পিছন থেকে কেউ মায়ার মাথা টোকা মারতে মারতে বলল, হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? হৃদ কণ্ঠে চমকে উঠে তৎক্ষণাৎ ধর ফিরিয়ে পেছনে ঘুরতে হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ার মুখ ঠেকে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে বাড়িটা খেয়ে মায়া পিছিয়ে যেতে চাইল, পিঠ ঠেকালো দেয়ালে। হৃদ মায়ার পিঠের সঙ্গে লেগে দাঁড়ানোর কাঙ্ক্ষিত এই ধাক্কাটা লাগে। হৃদ জানতো এমনটা হবে, সে জেনে বুঝে মায়ার সঙ্গে লেগে দাঁড়িয়েছিল। মায়া হঠাৎ হৃদের উপস্থিতি পেতেই ভয়ে বুকে থুপথুপিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিনিয়ে মিথ্যা বলে বলল, আমি তো শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করেছিলাম এই রুমে শ্রেয়া আছে। তো পেয়ে গেছেন সিরিয়াকে? না, সিরিয়ার বদল আমাকে দিয়ে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরোই খালি। হৃদের কথায় মায়া উত্তর করল না, শুধু লজ্জা সিটিয়ে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদ মায়ার লজ্জা দেখে যা বুঝার বুঝে নিয়ে নিজের দুহাত দেয়ালে ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন নাকি পাগলামি করতে করতে চলে আসেন? বুঝেন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।